প্রতিদিন দেবগঞ্জ গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে একে একে সব শিশু। কেউ জানে না কোথায় তারা বা কে নিয়ে যাচ্ছে তাদের। গ্রামের মানুষ আতঙ্কে, এ কি মানুষের কাজ না কোনো অদ্ভুত অভিশাপের শুরু? একজন গোয়েন্দা একাই নামল এই রহস্যের অন্ধকারে সত্যের সন্ধানে। তার রহস্যটা জানতে হলে শুনুন আমাদের আজকের নিবেদন, আসিফ হোসেনের কাহিনী রহস্যের অভিশাপ। 5 মাস হলো নীল এসেছে দেবগঞ্জ গ্রামে। শহুরে জীবনে বড় হওয়া নীলের কাছে এই গ্রাম যেন নতুন এক পৃথিবী। ছোটবেলায় মামার বাড়ি যাওয়া ছাড়া গ্রামের সঙ্গে তার তেমন কোনো পরিচয়ই ছিল না। স্কুল কলেজের পড়াশোনার চাপ বাড়ার পর সেসব যাতায়াতও বন্ধ হয়ে যায়। কিন্তু দেবগঞ্জ গ্রাম যেন তাকে এক নতুন মায়ায় বেঁধে ফেলেছিল। চারিদিকে নদী আর মাঠের পর মাঠ ধান, সর্ষে কিংবা পাটের শস্য। যেদিকেই চোখ যায় যেন সবুজের মেলা। সরল মানুষগুলো তাদের নিরাভরণ জীবন, ভোরের কাক ডাকা, সন্ধ্যার দাওয়ায় আলো আধারির খেলা, সবকিছুতেই নীল যেন মুগ্ধ হয়ে যেত। পাশেই একটা ছোট্ট প্রাইমারি স্কুল আর একটি পোস্ট অফিস। সেখানে পোস্টমাস্টার হিসেবে কাজ করছে নীল। গ্রামের মানুষজন তাকে আপন করে নিয়েছে। এমনকি গ্রামের জমিদার বংশের সন্তান অভিজিৎ বাবু তাকে থাকার জন্য একটা ঘর করে দিয়েছেন। শহর থেকে প্রতিদিন আসা যাওয়া সম্ভব নয় বলে সেই ঘরই এখন নীলের আশ্রয়। গ্রামে হিন্দু মুসলিম একসঙ্গে বাস করে। ছোট্ট মন্দির, ছোট্ট মসজিদ দুটোই পাশাপাশি দাঁড়িয়ে আছে, যেন মিলনের প্রতীক হয়ে। সবকিছুই যেন ছবির মতো সুন্দর চলছিল। কিন্তু সুখ কি এত সহজে টেকে? একদিন দুপুরে পোস্ট অফিসে বসে থাকা নীল শুনতে পেল অদ্ভুত এক খবর। গ্রামের 2 কিশোর, বয়স 12-13, হঠাৎ করেই তারা নিখোঁজ হয়ে গেছে। অফিসের সামনে পুরনো এক বটগাছ আছে। সেখানে প্রতিদিন বিকেলে গ্রামের মানুষ জড়ো হয় আড্ডার জন্য। নীল সেদিনও বেরিয়ে এলেন এবং ভিড়ের মধ্যে একজন বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, এই যে কাকু, একটু শুনবেন? শুনলাম 2টো ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃদ্ধ কাস্তে কাস্তে মাথা নাড়লেন। হ্যাঁ বাবা, সকাল থেকে লোক পাঠিয়ে কোনো হদিস নেই। নীলের কপালে ভাঁজ পড়ল। কোথায় গেল তারা? গ্রামে তো এমন ঘটনা কখনো শুনিনি। আপনারা পুলিশে খবর দিয়েছেন? বৃদ্ধ চোখ মেলে তাকালেন তার দিকে, গলায় অদ্ভুত গাম্ভীর্য। পুলিশের কিছু করতে পারবি না। এ নিশ্চয়ই সেই অভিশাপ। গ্রাম মানে বিশ্বাস বাবা, অভিশাপ। অভিশাপ কেউ আটকাতে পারবে না, কেউ না। বৃদ্ধ চলে গেল। নীলের ওপর সমুদ্র ভেসে রইল যেন। বৃদ্ধের কথাগুলো নীলের মনে ঢেউ তুলল। কোন অভিশাপ, কিসের কথা বললেন উনি? জানতেই হবে তাকে। রাতে শুয়ে থাকতে থাকতে নীলের মনে হলো এই ঘটনাটা সায়ককে জানানোই ভালো। মোবাইল তুলে নম্বর টিপল সে। হ্যালো সায়ক। ফোনের ওপাশে সায়কের কণ্ঠস্বর শোনা গেল। বল ভাই, কেমন চলছে তোর কাজবাজ? নীল এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, এই গ্রামে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে সায়ক। 2টো ছেলে নিখোঁজ, আর গ্রামের লোকজন বলছে এটা নাকি কোনো অভিশাপের কারণে। অভিশাপ? ধুর, এসব আজে বাজে কুসংস্কার নিয়ে মাথা ঘামাচ্ছিস কেন? তুই শহরের মানুষ, তোকে সব মানায়? আমি মানি না ঠিকই, কিন্তু আজ দুপুরে একজন বৃদ্ধের সঙ্গে কথা হলো। উনি এমন একভাবে বললেন যেন সত্যি সত্যি কোনো অদৃশ্য শক্তি গ্রামটাকে গ্রাস করতে চলেছে। শুনে শরীরটা কেমন শিরশির করে উঠল। আরে চিন্তা করিস না,
পুলিশে খবর দিতে বল, পাওয়া যাবে নিশ্চয়। ওসব অভিশাপ ফালতু কথা। ফোন রেখে নীল জানলার বাইরে তাকালো। অন্ধকার গ্রামটা ঘুমিয়ে আছে, কেবল দূরে কুকুরের হাহাকার শোনা যাচ্ছে। হঠাৎ করেই বুকের ভেতরটা কেঁপে উঠল তার। কে জানে এই নিস্তব্ধতার আড়ালে কতটা অন্ধকার অপেক্ষা করছে। নীল আলো নিভিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করলেও বৃদ্ধের সেই গম্ভীর কণ্ঠস্বর যেন কানে বাজতেই থাকলো তার। অভিশাপ, অভিশাপ কেউ আটকাতে পারবে না, কেউ না, মানে কেউ নয়, কেউ নয়। পরদিন বিকেলে কলকাতার ফ্ল্যাটের বারান্দায় চায়ের কাপ হাতে নিয়ে হেলান দিয়ে বসেছিল সায়ক রায়। শরতের হালকা বাতাস এসে পর্দা দোলাচ্ছে। দূরে কোথাও হকারের গলা শোনা যাচ্ছে। তার সামনে রাখা চেয়ারটায় বসে আছে শুভ্রজিৎ, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর। গত কদিন ধরে শরীরটা ভালো নেই, তাই কয়েকদিনের ছুটি নিয়ে একটু বিশ্রাম নিচ্ছে। সায়ক জিজ্ঞেস করে, শুভ্র, তোর নীলকে মনে আছে তো? থাকবে না কেন, ও তো এখন একটা গ্রামে আছে বোধহয়, পোস্টমাস্টারের চাকরি করে। ঠিক জানিস কালকে? সায়কের ফোনটা বেজে উঠতেই সে ধীরে ধীরে বলে, যাকে নিয়ে কথা হচ্ছিল সে নিজেই নাকি ফোন করেছে। হ্যালো নীল, বল ভাই, কি খবর? ওদিক থেকে নীল কিছুক্ষণ বলল। তা শুনে সায়কের মুখ আস্তে আস্তে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ শোনার পর সে বলল, পুলিশ কি করছে, খবর দিয়েছে? নীল কিছু উত্তর দিল। তুই এক কাজ কর, পুলিশে খবর দে, এরা বিষয়টা বুঝছে না হয়তো। ঠিক আছে, জানাস আমাকে কি হলো, কেমন? ফোন কাটার পর শুভ্র জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে? আজ নাকি আবার দুজনকে পাওয়া যাচ্ছে না। বলিস কি, পুলিশ খোঁজ নিচ্ছে? আরে গ্রামের লোকেরই জিনিসই তো, ওরা নাকি ও কোন অভিশাপে ভয়ে চুপসে যাচ্ছে। আমি নীলকে বললাম খবর দিতে পুলিশে। তা ভালো করেছিস। আচ্ছা, আজ উঠি বুঝলি, বাড়ি যাওয়ার সময় আবার একটু কেনাকাটা করতে হবে কিছু। কাল আসবো, কিছু হলে আমাকে কিন্তু ফোন করিস। শুভ্র চলে গেল। আচ্ছা, এখানে সায়কের একটু পরিচয় দিয়ে রাখি। সায়ক রায়, বছর 30, আইন নিয়ে কলেজ পাশ করা চঞ্চল এক সুপুরুষ। বলিষ্ঠ চেহারার সঙ্গে চশমা ও সেভ করা মুখ দেখে যে কেউ সিনেমার হিরো বলবে। বন্ধু শুভ্রর কয়েকটি কেসে সাহায্য করায় পুলিশ মহলে বেশ সুনাম হয়েছে। পারিবারিক সূত্রে আর্থিক সহায়তা থাকায় আলাদাভাবে কোনো কাজ করে না। সারাদিন বই পড়ে আর এই বইয়ের রিভিউ লেখে। প্লাস ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া নাও যেতে পারে এমন এমন প্রাচীন আইন ও ডিটেকটিভ টাইপ বইয়ের রীতিমতো সংগ্রহশালা খুলে বসে। শুভ্র যাওয়ার পর সে উঠে ল্যাপটপ নিয়ে আসলো আর ডায়েরি। গ্রামটির সম্পর্কে কোনো খবর আছে কিনা খোঁজ নিল। না, গুগলে কোনো খোঁজ পেল না সে। এক্ষুনি কিছু করা যাবে না, আপাতত এটা নিয়ে না ভাবাই ভালো। যদি কোনো খবর আসে তো ভাববে, সে মনে মনে ভাবল। কিন্তু সেই রাতে যখন সায়ক আলো নিভিয়ে শুতে গেল, নীলের আতঙ্কিত কণ্ঠস্বর বারবার কানে বাজতে থাকলো, আবার আবার দুজনকে পাওয়া যাচ্ছে না। এরপর কয়েকদিন কিছু ঘটল না। নীলের খবর দেওয়াতে পুলিশ আসলো গ্রামে। ছেলেগুলোর বাড়ি বাড়ি গেল, খোঁজ খবর নিল, কিন্তু কিছু উদ্ধার করতে পারল না। নীল যা জানতে পারল তা হলো এখনো অবধি 4টে ছেলে নিখোঁজ। নাম ফারহান, রিজু, রায়ান ও রবি। সকলেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর হারিয়ে যাওয়ার ঘটনাও একই রকম। গ্রামের পাশেই 2টো গ্রাম, এর মাঝে একটি হাই স্কুল। ছেলেগুলো একাই যেত। সকলে সকালে স্কুল গেছে, কিন্তু কেউ ফেরেনি।
গ্রামে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাচ্চাদের স্কুল যাওয়া কমে এসেছে। নীল এ বিষয় নিয়ে খুবই চিন্তিত। একে তো গ্রামে শিক্ষিত বলতে কয়েকজন উচ্চ মাধ্যমিক পাস ছাড়া কেউই নেই, 2 জন মাত্র কলেজে পড়ে। তাতে এই অবস্থা হলে গ্রামের উন্নতি হবে কি করে? নীলের একটা অভ্যাস আছে, প্রতিদিন ভোরে গ্রামের দক্ষিণ দিকের জঙ্গলে হাঁটতে যাওয়া। ভোরবেলা জঙ্গল আর সুন্দর দৃশ্য তাকে মোহিত করে। সেদিনও ভোরে হাঁটতেই বেরিয়েছিল। জঙ্গলে খানিক ঘোরার পর সে একটা জিনিস দেখল, একটা জুতো, সাধারণ চপ্পল। কিন্তু সেই সাধারণের মধ্যে যেটা চোখে পড়ার বিষয় সেটা হলো জুতোটা একটা 10-12 বছরের ছেলের। নীল এগিয়ে গেল পরীক্ষা করতে, তারপর একটু সামনে এগিয়ে গেল, আর যেটা দেখল সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। চমকিয়ে কয়েক পা পিছিয়ে আসলো সে। একটা বাচ্চার কাটা হাত, কেউ যেন ধারালো অস্ত্র দিয়ে কনুই থেকে কেটে নিয়েছে হাতটা। সে আর দেখতে পারল না, দৌড়ে গ্রামের রাস্তা ধরল। পথে মাঠে চাষিদের চেঁচিয়ে ডেকে জড়ো করে গেল আবার জঙ্গলে। ট্রেনে বসে আছে সায়ক, সঙ্গে শুভ্র। সায়ক চাইছিল না শুভ্রকে এই অবস্থায় আনতে, কিন্তু সে নাছোড়বান্দা। তার নাকি দিনের পর দিন এভাবে কাজ না করলে জং ধরা ভাব আসে শরীর আর মগজে। তুই আমাকে আগে জানাসনি কেন বলতো গ্রামের নামটা? ওই গ্রাম যার আন্ডারে পড়ে তিনি তো আমার খুব চেনা একজন, মিস মিলি সেনগুপ্ত। বলিস কি, মহিলা নাকি? তো সিনিয়র? আরে না রে, বছর 2 জুনিয়র। সুন্দরীও বটে। বলল আমাদের স্টেশনে নিতে আসছে, অনেক রাস্তা স্টেশন থেকে। সে তো ভালোই, ছাড়, সে পরে দেখব। আমি ভাবছি অন্য কথা। একটা বাচ্চাকে কে খুন করবে? কার এত ক্ষোভ? তাই বলে এভাবে খুঁজে বার করে আবার অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করবে? ব্যাপারটা মাথায় আসছে না। না রে, না পৌঁছানো পর্যন্ত কিচ্ছু বোঝা যাচ্ছে না রে শুভ্র। স্টেশনের বাইরে পুলিশের সাদা গাড়ির সামনে পুরো পুলিশি পোশাকে দাঁড়িয়ে আছে বছর 27-28-এর এক মেয়ে, যাকে দেখে শুভ্র হাসলেও সায়কের অবস্থা অন্যরকম। শুভ্র আলাপ করিয়ে দিতে সায়ক হাত মেলালো। আপনার নামে আমি অনেক কিছু শুনেছি মিস্টার রায়, আশা করি আপনি আমাদের কাছে হেল্প করবেন। অবশ্যই, কিন্তু আপনার মতো এমন একজন অফিসার থাকতে কি আর তার দরকার পড়বে মিস সেনগুপ্ত? সত্যি বলতে এখনো অবধি আমি যতদূর জানি তাতে এই কেসের কোনো কুল কিনারা পাচ্ছি না। মনে হচ্ছে আপনাকে লাগবে। তো বাকি আলোচনা গাড়িতে করি। সেই কোন সকালে সায়ক নিয়ে এসেছে, এখনো ব্রেকফাস্ট হয়নি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। দেবগঞ্জ পৌঁছে গাড়ির পোস্ট অফিসের সামনে থামলো, দেখলো নীল দাঁড়িয়ে আছে। 3 বন্ধুর অনেক দিন পর দেখা। আরে শুভ্র যে, কেমন আছিস? আর এই যে টিকটিকি বাবু, বলেননি তো শুভ্রও আসছে? এতে ওর দোষ নেই, আমি নিজে এসেছি। তুই কেমন আছিস? আরে ভালোই আছি। নীল ওদের নিয়ে গেল জমিদার বাড়ি। জমিদার বাবু ওদের সাদর অভ্যর্থনা করলেন। কিছুক্ষণ পর ওরা বেরিয়ে আসলো। মিস সেনগুপ্ত, বডি পার্টটাকে কি সরানো হয়েছে? হ্যাঁ, আর নতুন তথ্য হলো জঙ্গল সার্চ করিয়ে একটা জামার ছেঁড়া অংশ, স্কুল ইউনিফর্ম, স্কুল ব্যাগ, এগুলো তো পাওয়া গেছেই। আচ্ছা, আই সি। হাতটা কার সেটা বোঝা গেছে? যদি যার ইউনিফর্ম আর ব্যাগ তারই যদি হাত হয় তবে ওটা ফারহানের। আচ্ছা চলুন, আগে তার বাড়ি যাওয়া যাক। হ্যাঁ চলুন, কিন্তু এখনো তাদেরকে জানানো হয়নি যে ওটা তাদেরই ছেলে হতে পারে, তাই জিজ্ঞেস করলে ওটা মাথায় রাখবেন। চলুন। 3 জনে মিলে ফারহানের বাড়ি গেল। সাধারণ একতলার টালির ছাদের বাড়ি, সামনে এক ফালি ছোট উঠোন, সেখানে একটা বেতের চৌকিতে একজন বছর 40-এর পুরুষ বসে আছে।
ওদের আসতে দেখে সে উঠে দাঁড়ালো। ওরা বসতে বুঝলো ঘরে লোকটির স্ত্রী কাঁদছেন, আওয়াজ আসছে। সায়ক বলল, নমস্কার, আমি সায়ক, শহর থেকে এসেছি এবং এই ঘটনা তদন্তে আছি। আপনার নাম কি? বাবু, আমার নাম গোলাম। আচ্ছা, গোলাম বাবু, ঠিক কি হয়েছিল বলুন তো? কি করে আপনার ছেলে হারালো? বাবু, আমি ভোরবেলা মাঠে গেছিলাম, আমি তো বেশি কিছু জানি নে। আমার বউ যা বলল তা হলো, ছেলে আমার প্রতিদিনের মতো স্কুলে গেল 10টায়, কিন্তু আর ফিরল নে। কি হবে বাবু, আমার ছেলে কি আর ফিরবে? একটা মাত্র ছেলে আমার। চিন্তা করবেন না, নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। আপনি এটা বলুন, ওর কয়েকদিন বা কয়েক মাসের মধ্যে কারোর সঙ্গে মারামারি বা এরকম কিছু হয়েছিল কি? না গো বাবু, ছেলে আমার বড্ড শান্ত, আর লেখাপড়ায় খুব মন ছিল বাবু। আর পাড়ার সবাই তো ওর ভালো বন্ধু। আচ্ছা, আপনার কি গ্রামে বা গ্রামের বাইরে কারোর সঙ্গে কোনো ঝামেলা আছে? না গো বাবু, আমরা দিন আনি দিন খাই, আমাদের কারো সঙ্গে কার ঝামেলা হব? আচ্ছা, ঠিক আছে, আজ উঠি, চিন্তা করবেন না, ঠিক কোনো ভালো খবর পাবেন, কেমন? দেখবেন বাবু, আমার ছেলেটারা যেন খুঁজে পায়। শুভ্র পাশের থেকে বলল, আচ্ছা, এই একটা অভিশাপের কথা শুনছিলাম, এর সম্পর্কে কিছু বলতে পারো? না গো বাবু, ক্ষমা করেন, ও কথা আমরা মুখে আনি নে। সায়করা বেরিয়ে আসলো। একইভাবে গ্রামের যে কটা বাড়ির ছেলে হারিয়েছে সবটাতে প্রশ্ন উত্তরের পালা চলল, কিন্তু না, কোনো ফল হলো না। সবাই এই একই কথা বলছে। রাতে জমিদার বাড়ির অতিথিশালায় ওদের থাকার ব্যবস্থা হলো। অফিসার মিলি সেনগুপ্ত চলে গেলেন থানায়, ওনার কোয়ার্টারে। রাতে খেয়ে শুয়ে শুভ্র বলল, একটা কথা খেয়াল করছিস সায়ক, কেউ অভিশাপের কথা বলতে চায় না, সবাই যেন এড়িয়ে যাচ্ছে। কিন্তু আমার ওটাই জানতে হবে। তুই ঘুমা, আমি একটু ভাবি। সায়ক শুয়ে শুয়ে ভাবল, অভিশাপ, এই অভিশাপই আমাকে এই কেস সলভ করতে সাহায্য করবে, কিন্তু কি এই অভিশাপ? পরদিন সকালে নীল শুভ্রকে একটা খবর জানায়। কাল রাতে ও টয়লেটে উঠেছিল, তখন অন্দরমহলের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেয়েছিল জমিদার বাবু ও তার স্ত্রীর সঙ্গে তাদের মেয়ের ঝগড়া হচ্ছে। তাদের কথা প্রিয়দর্শিনী অর্থাৎ জমিদার বাবুর মেয়েকে এখনই তাদের ঠিক করা কোনো একটা ছেলের সঙ্গে বিয়ে করতে হবে, কিন্তু সে নারাজ। সে অনেকক্ষণ দাঁড়িয়ে শুনল, লাস্টে শুনতে পেল প্রিয়দর্শিনী বলছে সে নাকি একটা ছেলেকে ভালোবাসে আর তাকেই বিয়ে করবে। নীল অবস্থা খারাপ বুঝে ওখান থেকে বেরিয়ে আসে। এদিকে সকাল থেকে সায়কের দেখা নেই। নীল বলল, হ্যাঁ, বলিস কি? কোথায় গেছে? কে জানে, উঠে অবধি তো দেখতে পাচ্ছি না। এমন সময় সায়ক ঘরে ঢোকে। সায়ক বলল, শুভ সকাল ভদ্র মহোদয়গণ, কি খবর? তোর কি খবর রে? সকাল সকাল উঠাও। আর গেছিলিস কোথায়? আরে, আমারও গ্রামে এসে সকাল সকাল হাঁটতে বেরোনোর অভ্যাস হয়েছে। এই একটু সকালে মিষ্টি আবহাওয়া উপভোগ করে আসলাম। আমাকে ডাকিসনি কেন? আজ আর আমারও যাওয়া হলো না। গোয়েন্দা বাবু তো এমনি এমনি বেড়াতে বেরোন না, ব্যাপার কি? সবুরে মেয়েও ফলে। শোনো ইন্সপেক্টর, মিলিকে ফোন লাগিয়ে বলো সার্চিং ডগ নিয়ে আসতে। আচ্ছা। এই এদিকে কাল রাতে একটা ঘটনা ঘটেছে। নীল রাতের ঘটনাটা বলল। সব শুনে সায়ক বলল, আচ্ছা, ব্যাপারটা একটু তুলিয়ে দেখতে হচ্ছে তো। ব্রেকফাস্ট করতে সবাই বড় বারান্দাতে গেল। চা খেয়ে সায়ককে জমিদার বাবু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, নতুন কিছু তথ্য জানতে পারলেন? আপাতত তো না, কিন্তু খুব তাড়াতাড়ি নিশ্চয়ই পাবো।
আচ্ছা অভিজিৎ বাবু, আপনাদের গ্রামে একটা অভিশাপ নিয়ে কথা হচ্ছিল, আমাকে এটা নিয়ে বলতে পারবেন? দেখুন, এসব আমার শোনা কথা এবং অনেক দিন আগেকারও কথা বটে। জানেনই নিশ্চয়ই আমাদের এই গ্রামে হিন্দু মুসলিম কত মিল। তো সেবার মুসলমানদের নবী দিবস উপলক্ষে অন্যবারের মতো সেবারেও তারা সকল গ্রামবাসীদের নেমন্তন্ন করেছিল। এবার হয়েছে কি, সেদিন এক বৃদ্ধ সাধু এ গ্রামে আসেন। মন্দিরে গিয়ে কাউকে না পেয়ে তিনি ভীষণ অপমানিত বোধ করেন। তখন কাউকে না পেয়ে মন্দিরের পুরোহিত মশাইকে তিনি অভিশাপ শুনিয়ে যান যে তিনি আবার ফিরে আসবেন এই গ্রামে, গ্রামের সকল বাচ্চাকে নিয়ে যাবেন, গোটা গ্রামকে একেবারে নির্বংশ করে দেবেন। এই ছিল তার অভিশাপ। তো তারপর অনেক দিন পেরিয়ে গেছে। প্রথম প্রথম কদিন মানুষ ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু তারপরে সবকিছুই প্রায় ঠিকঠাক হয়ে যায়। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা জমিদার বাবু, আমরা এখন উঠি, দেখি একটু গ্রামের দিকে যাই। রাস্তায় তিনজন হাঁটছিল। শুভ্র নীলকে জিজ্ঞেস করলো, গ্রামের দিকে মেয়েদেরও আজকাল এমন সাহস হয়ে গেছে, বাবা মায়ের মুখের উপর ভালোবাসার কথা বলে দেয়। বাবা। নীল বলল, আরে প্রিয় তো শহরে হোস্টেলে মানুষ হয়েছে, ওর বাড়িতে মন টিকতো না, তাই গ্রামে এখন থাকলেও গ্রাম্য ঠিক নয়, গ্রামের বাচ্চাদের টিউশনও তো পড়াতো। লাস্টের কথাগুলো শুনে সায়ক একটু রাগী ভাব করে বলল, এই কথা আগে জানাসনি কেন? ওর সঙ্গে কথা বলতে হবে। ঠিক, কি যে করিস না। যা বাবা, আমি কি করে বুঝবো এটা এতটা ইম্পর্ট্যান্ট? শুভ্র ফোন নিয়ে ইন্সপেক্টরকে ফোন করে সার্চিং কুকুরের কথা বলতে গেল। নীল পোস্ট অফিস পৌঁছে তালা খুলে ভেতরে ঢুকে ইনবক্স বাক্সটা খুলল রুটিন অনুযায়ী, কারণ গ্রামে কারোর নামে তেমন চিঠি আসেও না, কেউ লেখেও না। কিন্তু খুলতেই দেখলো ভেতরে একটা খাম। নীল পড়ল, দেবগঞ্জ গ্রাম, পিন নম্বর নীলাঞ্জন বিশ্বাস। হ্যাঁ, আমাকে কি চিঠি লিখবে? খোল খোল, দেখ কে লিখেছে। না রে সায়ক, প্রেরকের নাম লেখা নেই। আচ্ছা পড়। প্রিয় পিয়ন বাবু, আপনার টিকটিকি বন্ধুকে বলে দিন যেন ঘরের ছেলে ঘরে ফিরে যায়। বেশি লাফালাফি করলে ওনার প্রাণ সংশয় হতে পারে। এটি বলবো না। বাহ, শেষ অব্দি টিকটিকি বদনাম শুনতেই হলো। হ্যাঁ যা বাবা, তদন্ত শুরু হতে না হতেই হুমকি। শুভ্র এসে বলল, কাল আসবে কুকুর। কি রে নীল, প্রিয়তমা চিঠি লিখেছে নাকি? কই দেখি। বলে চিঠি নিয়ে পড়ে বলল, লে হালুয়া, নাম যখন বলবি না তাহলে ইতি লেখার কি দরকার? সায়ক বলল, শুভ্র চল জমিদার বাড়ি। নীল তুই থাক, বিশেষ কাজ নেই, আমি একটু পড়াশুনো করি গিয়ে। দুপুরের খাবার টেবিলে সায়কের মুখ ভার। নীল শুভ্রকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলল, এই কি ব্যাপার, ও বেচারা অমন করে আছে কেন? কে জানে, সেই তখন ফিরে এসে খাতা কলম নিয়ে কি হিসেব করলো, তখন থেকে ওর এই অবস্থা। বিকেলে মিস সেনগুপ্ত এলেন। সায়কবাবু, কিছু পেলেন এখনো অবধি? আপনি বলুন। আমি তো বিশেষ এগোতে পারলাম না, কিন্তু সার্চিং কুকুরের কি দরকার বলবেন? সেটা কালকেই বুঝতে পারবেন। আপাতত আপনি এক কাজ করুন, আপনি মহিলা অফিসার, আপনার সঙ্গে কথা বলতে প্রিয়দর্শিনী বিশেষ অসুবিধার হবে না। প্রিয়দর্শিনী? হু? নীল ওনাকে কাল রাতের সব ঘটনা বলল। আচ্ছা, আমি যাচ্ছি। নীল গিয়ে জমিদার বাবুকে বলতে তিনি বিশেষ আপত্তি করলেন না। অন্দরমহলে প্রিয়দর্শিনীর ঘর। মিলি বললেন, হ্যালো, আমি মিলি সেনগুপ্ত, এই কেসের মেন অফিসার ইনচার্জ। আমাকে তোমার কয়েকটি প্রশ্ন করার আছে। হ্যাঁ বসুন, বলুন কি প্রশ্ন করবেন।
আমি শুনেছি তোমার কাছে হারিয়ে যাওয়া ছেলেগুলো পড়তে আসতো। তুমি কি হারিয়ে যাওয়ার আগে বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলে? না, বাচ্চাগুলো সবাই বেশ ভালো ছিল, পড়াশোনাতেও তেমন খারাপ ছিল না। হারিয়ে যাওয়ার আগে, মানে প্রথম যে ছেলেটি হারিয়ে যায় তার আগে তোমার পড়ানো কবে ছিল? আমার যতদূর মনে পড়ে তার আগের দিন রাতেই। সেদিন আমার ছাড়তে একটু দেরি হয়, প্রায় 8টা বেজে গেছিল। গ্রাম অঞ্চলে 8টা মানে বেশ ভালোই রাত। তবে ওদের আমাদের পাহারাদার পৌঁছে দিয়েছিল। আচ্ছা, যারা হারিয়ে গেছে তারা বাদে আর কি কেউ পড়তো তোমার কাছে? হ্যাঁ, কিন্তু সেদিনের পর থেকে আমি রাতে পড়ানো বন্ধ করে দিয়েছি। আচ্ছা, যদি কিছু মনে না করো, তোমার পার্সোনাল লাইফ নিয়ে কিছু প্রশ্ন করতে পারি? করুন। তোমার প্রেমিককে, যার জন্য তুমি তোমার বাবার দেখা পাত্রের সঙ্গে বিয়ে করতে চাও না? আমি বলতে পারবো না, তবে আপনি নিশ্চিত থাকতে পারেন এই ঘটনার সঙ্গে আমার পার্সোনাল লাইফের কোনো সম্বন্ধ নেই। আচ্ছা, ঠিক আছে, আজ তবে উঠি। নমস্কার। বাইরে এসে শায়কের সঙ্গে কথাগুলো বলল মিলি। আপনি কি বুঝছেন? এই ঘটনার সঙ্গে কি সত্যি ওনার প্রেমিকের কোনো সম্পর্ক রয়েছে নাকি নেই? হতেও পারে, নাও পারে। আচ্ছা, আপনার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে, বুঝলেন? নীল এবং শুভ্র এমনভাবে তাকালো যেন বন্ধু বিচ্ছেদ হচ্ছে। চিন্তা করিস না, তোদেরও সময় মতো জানাবো। রাতে শায়ক শুয়ে শুয়ে শুভ্রকে বলল, বুঝলি ভাই, কেস সোজা, কিন্তু সঠিক সূত্রটা হাতে পাচ্ছি না। কি জানি তুই যে কি করছিস, আমার তো মাথায় ঢুকছে না। খানিকক্ষণ চুপ করে থাকার পর শায়ক বলল, আচ্ছা শুভ্র, তোর মেয়েটাকে কেমন মনে হয়? কে, প্রিয়দর্শনী? বুদ্ধিমতী, খুব কায়দায় পার্সোনাল লাইফ এড়িয়ে গেছে। সে তো, কিন্তু আমি জানতে চাইছি মিলিকে কেমন মনে হয়। ও বাবা, গোয়েন্দা বাবু প্রেমে পড়েছেন নাকি? তা ভালোই তো, দুজনে কিন্তু জমবে ভালো। ঘুমাতো। রাত গভীর, গ্রামটা নিস্তব্ধ, কেবল দূরে কোথাও ঝিঝি পোকার ডাক আর হাওয়ার শব্দ। শুভ্র ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। শায়ক একপাশে শুয়ে জানালার দিকে তাকিয়ে রইল। হাওয়ার যেন অদ্ভুত এক গন্ধ, অজানা অথচ টানছে। তার মনে পড়ল মিলির কথা, দৃঢ় গলায় জেরা করা, চোখের ভেতরে চাপা আগুন, আর শেষে একটু অনিচ্ছুক কোমলতা, যেন কঠিন মুখোশের আড়ালে অন্য এক মানুষ। শায়ক ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে ফিসফিসিয়ে নিজের মনেই বলল, কেসটা যত কঠিনই হোক, একটা রহস্য আমি আজকেই পেয়ে গেছি, সেটা হলো মিলি সেনগুপ্ত। জানালা দিয়ে চাঁদের আলো তার চশমার কাছে পড়ল। রহস্যের সঙ্গে মিশে গেল এক অচেনা টান, যা তাকে ভেতরে ভেতরে নাড়া দিতে শুরু করেছে। পরদিন ব্রেকফাস্টের পর শায়ক নীলকে জিজ্ঞেস করে, এই গ্রামের দুজন ছেলে বলেছিলিস না কলেজে পড়ে, তাদের নাম ঠিকানা জোগাড় করে দিতে পারিস? হ্যাঁ, কেন পারবো না। একজনের সঙ্গে তো আমার বেশ আলাপ, তবে অন্যজন মোটেও আলাপই নয়। একজন হলো অয়ন মিত্র, মোটামুটি মধ্যবিত্ত পরিবারের ছেলে, বাবা শহরে ব্যাংকে একটা কাজ করে। আর অন্যজন সৃজিত, ইনি গভীর জলের মাছ। আমি আলাপ করার চেষ্টা করেছি, পাত্তা না পেয়ে বিশেষ আগ্রহ দেখায়নি। আর বুঝলাম, চল দুজনের বাড়ি যাওয়া যাক। শুভ্র শায়ককে নিয়ে নীল বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে শায়ক বলল, আচ্ছা তোরা জানি না এই জিনিসটা খেয়াল করেছিস কি না, গ্রামের আকারটা অনেকটা গোলাকার। জমিদার বাড়ি থেকে যদি শুরু করি, জমিদার বাড়ির সামনে রাস্তা দিয়ে এগোলে খানিকক্ষণ দুপাশে বাড়ি, তারপর মন্দির, তারপর চাষের এক পাশে শুরু হয়ে গেছে, অন্য পাশে মুসলিম পাড়া, আবার সেই রাস্তা আর ক্ষেত গিয়ে পড়েছে জঙ্গলের পাশে।
সামনে গেলে প্রাইমারি স্কুল, আর আরও খানিক পর হাই স্কুলও অন্য গ্রাম। আর এই জঙ্গলে অন্য প্রান্তে জমিদার বাড়ির পিছন মিশেছে। তো এর সঙ্গে কেসের কি সম্পর্ক? শুভ্র, তুই তো পুলিশ, তোর তো একটু ভাবা উচিত ভাই। দেখ, যদি কারোর মুসলিম পাড়ায় বাড়ি হয়, সে প্রিয়দর্শিনীর কাছে পড়ে, বাড়ি যাবার সময় এই জঙ্গলের ভিতর দিয়ে যাবে না? আমাদের ভিকটিম ফারহানের বাড়ি তো মুসলিম পাড়ায়, তাই না? মানে তুই বলতে চাইছিস ফারহান বাড়ি যাওয়ার সময় এখান দিয়ে যেত? হ্যাঁ, তা সে যেতেই পারে, তাতে কেসের কি সম্পর্ক বুঝলাম না। এই তো এসে গেছি, প্রথমবারই অয়নের। নীল যে বাড়িতে তাদের নিয়ে এসেছে সেটা গ্রামের অন্য বাড়িগুলো থেকে আলাদা। সামনে পাঁচিল ঘেরা আলাদা দরজা আছে, ভেতরে একতলা পাকা বাড়ি। নীল দরজায় কড়া নাড়ল। খানিক পর একটা বছর 24-25-এর যুবক দরজা খুলে নীলকে দেখে হাসি মুখে বলল, আরে নীলাঞ্জন বাবু, এত সকাল সকাল কি ব্যাপার? এই আমার বন্ধু তোমার সঙ্গে আলাপ করতে চাই, তাই নিয়ে এলাম। নমস্কার, আমার নাম সায়ক রায়, নীলের বন্ধু। আর এ হলো শুভ্রজিৎ বিশ্বাস, আমার একান্ত বন্ধু এবং শহরের নামকরা পুলিশ অফিসার। নমস্কার। আসুন, ভেতরে আসুন। ভেতরে দেখলো একতলা বাড়ির সামনে উঠোনে একটা মাচা করা, যাতে পুঁই শাকের গাছ। আসুন, আমার ঘরে আসুন। ভেতরে ঢুকে ছেলেটা তাদের ঘরে বসিয়ে মা বলে ডাকতে ডাকতে চলে গেল। বুঝলি শুভ্র, ছেলেটার পড়ায় মন আছে। টেবিলে বইগুলো দেখ, শেক্সপিয়ার, আগাথা ক্রিস্টি, আর্থার কনান ডয়েল, গোয়েন্দা বই তো প্রচুর। গ্রামে বসে এসব পড়া সবার পক্ষে সম্ভব না, কি বলিস সায়ক? সায়ক অন্যমনস্কভাবে বলল। তার নজর অন্যদিকে দেওয়ালে টাঙানো জামা কাপড় আর অন্যান্য জিনিস। কিছুক্ষণ পর চা আর ট্রে হাতে নিয়ে অয়ন ঘরে ঢুকলো। সবাইকে চা দিয়ে বলল, বলুন, হঠাৎ আমাকে কি মনে করে সন্দেহ? তুমি কি করে বুঝলে তোমাকে সন্দেহ করছে? সাধারণ আলাপ করিয়ে দেওয়ার মতো তো আমি কেউ নই। নিশ্চয়ই সন্দেহভাজনের তালিকাতে আমার নাম উঠেছে। আচ্ছা, সে না হয় ধরে নাও তুমি সন্দেহভাজন। আচ্ছা, প্রথম যেদিন একটা বাচ্চা নিরুদ্দেশ হয়, তুমি কোথায় ছিলে? ওই সময় তো আমি কলেজে ছিলাম। আচ্ছা, রবিবার কোন ক্লাস ছিল তোমার? ওই দিন রবিবার ছিল বুঝি? একদম ভুলে গেছি। তাহলে বাড়িতেই ছিলাম। আসলে কলেজ না থাকলে বাড়িতেই থাকি নর্মালি। আচ্ছা, বুঝলাম। বাবা মা বন্ধু ছাড়া আর কে আছে যাকে ভালোবাসো? এটা কি কেসে কোনো কাজে লাগবে? সেটা আমি বুঝবো, যদি অসুবিধা না থাকে তো বলো। না, অসুবিধা আর কিসের? আছে একজন কলেজে একটি মেয়ে যাকে ভালোবাসি। এর চেয়ে আর বেশি কিছু বলতে পারবো না, ক্ষমা করবেন। পড়াশোনা এখন কি করছো? এখন কেমিস্ট্রিতে অনার্স, এই তো লাস্ট ইয়ার। ও আচ্ছা, আজ উঠি, আপাতত কোনো প্রশ্ন নেই, আজ চলি। সকলে উঠে পড়ল। দরজা দিয়ে বেরোতে বেরোতে সায়ক বলল, আচ্ছা জানো, তোমাদের জমিদার বাবুর মেয়ের বিয়ে হতে চলেছে। পাত্র দেখা শেষ, বিয়ে সামনের মাসে। ভাবছি বিয়েটা খেয়ে তারপরেই যাব। তিনজনে বেরিয়ে গেল। পেছনে অয়নের মুখের রিয়াকশনটা কেউ খেয়াল করলো না, কিন্তু রাগের চোখে মুখ লাল হতেই বাকি আছে। এরপর নীল তাদের নিয়ে গেল সৃজিতের বাড়ি। যদিও সেখানে গিয়ে বিশেষ কোনো লাভ হলো না। সৃজিত তাদের ভেতরে আসতে বলল না এবং মুখের ওপর দরজা বন্ধ করে দিল। তিনজনে চুপচাপ চলে আসলো বিফল হয়ে। জমিদার বাড়ি ফেরার পথে নীল পোস্ট অফিসে ঢুকলো। ওরা দুজন চলে গেল। সায়ক হঠাৎ থেমে শুভ্রকে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, আরে ভাই, প্রিয়কে আসল প্রশ্নই তো করা হয়নি। কি প্রশ্ন? সায়ক আর কিছু বলল না।
জমিদার বাড়ি গিয়ে দেখলো প্রিয়দর্শিনী বারান্দায় বসে আছে একটা বই নিয়ে। সায়ক গিয়ে বলল, এখানে একটু বসতে পারি? হ্যাঁ বসুন, বলুন কি প্রশ্ন করবেন। আপনি কি করে বুঝলেন আমি আপনাকে প্রশ্ন করব? কারণ একজন ডিটেকটিভের এর চেয়ে আর কি কাজ থাকতে পারে। আচ্ছা, বেশি প্রশ্ন না, একটাই প্রশ্ন। আপনার কাছে যারা পড়তো তাদের মধ্যে কি সবাই হারিয়ে গেছে? না, একজন এখনো যায়। সুপ্রিয় বলে একটি ছেলে এখনো নিরুদ্দেশ হয়নি। ওর জন্য আমি পড়ানো বন্ধ করে দিয়েছি, যদি ওর কোনো বিপদ হয়। সুপ্রিয় এর বাড়ি কোথায়? ঠিক জানি না। আচ্ছা, ধন্যবাদ। দুপুরে ভাত ঘুম দেওয়ার জন্য যখন শুভ্র ও নীল শুয়েছে, সায়ক তখন বেরিয়ে আসলো। কিরে, কোথায় যাওয়া হচ্ছে একা একা? শিকার হাতের মুঠোয়, শিকারীকেও পেয়ে গেছি, শুধু জাল বোনার অপেক্ষা। খানিক কাজ এগিয়ে আসি। বিকেলে মিলি আসলো। সার্চিং ডগ দিয়ে সায়কের কথায় জঙ্গলে খোঁজ করা হলো। এতদিন পর কি সার্চ করে কোনো কাজ হবে? আচ্ছা মিস সেনগুপ্ত, ক্যামোফ্লেজ মানে জানেন? হ্যাঁ, ছদ্মবেশ। আর ওটা কখন করা হয়? যখন কারোর চোখকে ফাঁকি দিতে হয়। ধরুন তেমনই কিছু হচ্ছে। সার্চ করে তেমন কোনো ফল পাওয়া গেল না। কয়েকটা জামা কাপড়ের টুকরো পাওয়া গেল। রাতে নীল আর শুভ্র জিজ্ঞেস করলো, তুই আসলে করছিস কি বলতো? আর আমরা তোর বন্ধু, আমাদের তো কিছু বলতে পারিস। সবর করো বৎসো, সবর করো। কারণ সবর কা ফল। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, মিঠা হতা হ্যায়। এটা তো বল কিছু দূর এগিয়েছে কিনা। কেস তো শেষ, শুধু অপরাধীকে ধরা বাকি। পরপর 2 দিন কেটে গেল। সায়ক কলকাতা গেল কাজ আছে বলে। 3 দিনের মাথায় বিকেলে ফিরে আসলো। এদিকে গ্রামের লোক অধৈর্য হয়ে পড়েছে। পুলিশ কিছুই করতে পারছে না, তাদের বাচ্চাদের পাওয়াও যাচ্ছে না। নীল আর শুভ্র সায়ককে ঘিরে বসলো। কি ব্যাপার বলতো? আমাদের তো কিছুই জানাতে পারিস। 2 দিন কোথায় ছিলি? কলকাতা গেছিলাম, জানিস তো। সে তো জানি, কিন্তু এদিকে তো সবাই অধৈর্য হয়ে উঠেছে। 1 মাস হতে চললো ওদের বাচ্চারা মিসিং। আর একটু ধৈর্য রাখ, কালকেই সব সমাধান হবে আশা করছি। কাল মানে সব সর্টেড? বল না ভাই, কেসটা একটু শুনি। দেওয়ালেরও কান আছে। পরদিন সকাল থেকে সায়কের আর দেখা নেই, ফোনেও পাওয়া যাচ্ছে না। এদিকে প্রিয়দর্শিনীর ঘুম ভাঙছে না। ডাক্তার এসে তার চেক আপ করছে। 9টায় সায়কের ফোন আসলো নীলের কাছে। তোরা দুজনে কাউকে না বলে জমিদার বাড়ির পিছনের দিকে জঙ্গল দিয়ে গ্রামের শেষ সীমানায় হাই স্কুলের রাস্তায় চলে আয়। খবরদার মেন রোড দিয়ে আসবি না, আর কেউ যেন না জানে। আর শুভ্রকে বলিস রিভলভার যেন সঙ্গে আনে। দুজনে কিছু বলার আগেই ফোন কেটে দিল। সায়কের কথা মতো দুজনে জমিদার বাড়ির পেছনের জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে এসে দাঁড়ালো। সামনের রাস্তা হাই স্কুলের সামনে যায়। এই সায়ক কই রে? কি জানি, অপেক্ষা কর, চলে আসবে নিশ্চয়। সামনে দিয়ে একটা ভিক্ষুক চলে গেল ওই রাস্তা দিয়ে স্কুলের দিকে। হঠাৎ পেছনের থেকে কারোর 2 হাত দুজনের কাঁধে বসলো। কেউ জানতে পারেনি তো? না, কিন্তু তুই করতে কি চাইছিস? আর ওইদিকে আরেক কাণ্ড হয়েছে, প্রিয়দর্শিনী ঘুম ভাঙছে না। জানি, ও কথা থাক, এখন শুধু অপেক্ষা। কার অপেক্ষা? দেখা যাক। খানিক পরে সামনের রাস্তা দিয়ে সুপ্রিয় স্কুল গেল। ওই যে ওর নাম সুপ্রিয়। গ্রামের ছেলেরা এর মধ্যে স্কুলে যাওয়া শুরু করেছে, দেখে খুব খুশি হলাম। চুপ, আর কোনো কথা নয়। সবাই চুপচাপ অপেক্ষা করতে লাগলো। 10 মিনিট পর সায়ক বলল, ব্যাপারটা তো ঠিক লাগছে না। কি ব্যাপার? আমি আসার আগে কি কেউ এই রাস্তা দিয়ে গেছে? না তো। তাহলে কি আমার হিসাবে ভুল হলো? এক সেকেন্ড, এই নীল, এই খানিক আগে তো একটা ভিক্ষুক গেল তো, তাই না? সায়ক তড়াক করে লাফিয়ে উঠল। আগে বলবি তো, যত সব বলে নিজে স্কুলের রাস্তা ধরে দৌড়ালো।
নীল আর শুভ্র তার পেছন পেছন। খানিক পর সামনে একটা গাড়ি দেখা গেল। তার পাশে একটা লোক চোখে হাত দিয়ে লাফাচ্ছে আর বলছে, সারা বেটা বাট ফর হোয়াট, গাড়িতে তোর আজ মজা দেখাচ্ছি। সায়কদের আসতে দেখে তড়ি ঘড়ি উঠে বসলো গাড়িতে। শুভ্র, তাড়াতাড়ি গাড়ির চাকা। শুভ্র। শুভ্র এতক্ষণে ফায়ার করেছে, কিন্তু মিস। আবার করতে যাবে তার আগে সায়ক তার হাত থেকে রিভলভার নিয়ে ফায়ার করলো পরপর দুটো। গাড়ির পেছনের দুটো টায়ার পাংচার। গাড়ি এদিক ওদিক করে একটা গাছে ধাক্কা খেলো। তারা পৌঁছানো মাত্র গাড়ির ভেতর থেকে হঠাৎ একটা রড হাতে বেরিয়ে এলো একটা বছর 25-এর মুখে মাস্ক পরা ছেলে। সে তেড়ে গেল সায়কের দিকে, কিন্তু সেটা সায়ককে মারার আগেই কোথা থেকে একটা বুলেট এসে তার কনুইতে লাগলো। সে রড ফেলে হাত চেপে বসে পড়ল। সবাই অন্যদিকে তাকালো। ইন্সপেক্টর সেনগুপ্তের কয়েকজন কনস্টেবল আসছেন এদিকেই। নীল এক টানে ছেলেটির মুখের মাস্ক খুলে ফেলল এবং অবাক হয়ে বলল, তুমি? শুধু অয়ন নয়, সঙ্গে আরো একজন আছেন। এই যে মিস্টার সৃজিত ভৌমিক, বেরিয়ে আসুন। আপনিও যে কম অপরাধ করেননি। ড্রাইভারের সিট থেকে সৃজিত বেরিয়ে এলো ভিখারির বেশে। শুভ্র গাড়ির ভেতরে অজ্ঞান। সুপ্রিয়কে বার করে আনলো। ইন্সপেক্টর সেনগুপ্ত বললেন, সায়ক, তুমি যে বললে অনেক আছে, আমি তো পুরো টিম নিয়ে এলাম। নীল আর শুভ্র একে অপরের দিকে তাকিয়ে চোখ মেরে সায়কের কাঁধে হাত রেখে আস্তে আস্তে বলল, এর মধ্যে তুমি শুরু হয়ে গেছে, বললে না তো? সায়ক মিলকে উদ্দেশ্য করে, হে, দুজনে কি কম? তো মিস্টার অয়ন রায় 4 জন বাচ্চাকে অপহরণ ও একজনকে খুন এবং একজনকে অপহরণের চেষ্টার দায়ে আপনাকে গ্রেফতার করা হলো। যা বলার কোর্টে বলবেন। আর এই যে আপনি মিস্টার সৃজিত ভৌমিক একজন অপহরণকারী ও খুনিকে সাহায্য করার অপরাধে আপনাকেও সঙ্গে নিলাম। মিলি, যদি তোমার খুব তাড়া না থাকে তাহলে অন্য বাচ্চাগুলোকেও ছাড়িয়ে নিয়ে আপাতত জমিদার বাড়ি চলো। এখনো অনেক কিছু অজানা আছে, সেগুলো জানা উচিত। কোথায় বাকি ছেলেগুলো? সৃজিত ভৌমিকের বাড়ির গোয়াল ঘরে। জমিদার বাড়ির দালান ঘরে সায়ক, নীল, শুভ্র, মিলি 2 আসামি সহ কিছু কনস্টেবল আর জমিদার বাবু। আর হ্যাঁ, প্রিয়দর্শিনীও আছে। সায়ক ডাক্তারবাবুকে ফিরে এসে কি বলতেই তিনি ঘরে গিয়ে একটা ওষুধ দেন, তাতে ওর জ্ঞান ফেরে। চা আসতে সবাই নিল। চা শেষ করে সায়ক উঠে দাঁড়ালো। একেবারে গোড়া থেকে শুরু করি, কারণ একমাত্র মিলিয়ে কিছুটা জানে, বাকি সবার অজানা। প্রথমেই গ্রামে আসার আগে যখন নীলি আমাকে ফোন করে ঘটনাটা জানায়, তখন আমি অতটা সিরিয়াসলি নিই। কিন্তু যখন পরপর সবাই কিডন্যাপড হলো, তখন বুঝলাম কেসটা সাধারণ অপহরণ নয়। তারপর যখন শুনলাম একটি ছেলের খুন হয়েছে, তখন তো কোনো সন্দেহই রইল না। গ্রামে এসে খোঁজ নিয়ে জেরা করে বুঝলাম একটা প্যাটার্ন আছে। যারা নিরুদ্দেশ তারা সবাই ছেলে, সবাই একই বয়সের, একই গ্রামের, একই স্কুলের ছাত্র, আর তারা সবাই প্রিয়দর্শিনীর কাছে টিউশন পড়ে। এই কথা শুনে জমিদার বাবুর মুখ গম্ভীর হয়ে গেল। সায়ক আবার শুরু করলো, ক্ষণিকের জন্য আমার মনে হয়েছিল প্রিয়দর্শিনী এই ঘটনার পিছনে কি না, কিন্তু কোনো ভালো মোটিভ খুঁজে পাইনি। তারপর নীলের কাছে জানতে পারলাম এক রাতে জমিদার বাবু এবং প্রিয়দর্শিনীর মধ্যে একটা কথা কাটাকাটি হয়েছে, যার বিষয় প্রিয়দর্শিনী বিয়েতে রাজি নয়, কারণ সে অন্য কাউকে ভালোবাসে। এরপর আরও জানলাম প্রিয়দর্শিনী গ্রামের মেয়ে হলেও শহরে হোস্টেল থেকে শিক্ষা পেয়েছে। ব্যাস, এখন আমার এমন একজনকে খোঁজা বাকি যে গ্রামের ছেলে কিন্তু শহুরে। ছেলেটা যে গ্রামের হবে বুঝলি কি করে? গ্রামের সৌন্দর্য যেমন নীলকে টেনেছে, আমাকেও তেমনি টেনেছিল। তাই এখানে এসে পর্যন্ত ভোরবেলা হাঁটতে বেরোতাম। তেমনি একদিন যেদিন তোমরা ভোরবেলা আমাকে খুঁজে পাওনি, অর্থাৎ প্রিয়দর্শিনী ও তার বাবার কথা কাটাকাটি হওয়ার পর দিন
সকালে আমি জমিদার বাড়ির পিছনে জঙ্গলটা দেখতে বেরিয়েছি। কিছু দূর যাওয়ার পর দেখতে পাই প্রিয়দর্শিনী এবং একটা অচেনা ছেলে দাঁড়িয়ে কথা বলছে। আমি দাঁড়িয়ে শোনার চেষ্টা করলাম, কিন্তু বিশেষ ফল হলো না। কয়েকটা কথা শুধু কানে আসে, যেমন প্রিয়দর্শিনী বলছে, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? এবং কিছু শব্দ যেমন খুনি, নির্দোষ, এই সব। তারপর ছেলেটার পিছনে ধাওয়া করে দেখি সে জঙ্গল শেষ করে গ্রামের শেষ প্রান্ত থেকে গ্রামে ঢুকছে। তারপর নীলের সাহায্যে জানতে পারি গ্রামে কলেজে পড়া ছেলে দুজন, এক অয়ন এবং অন্যজন সৃজিত। নীলের কথায় সৃজিতের হাবভাব ভালো নয় এবং অয়ন শান্ত ছেলে। এবং এখানেই আমি আমার প্রথম ভুল করি। সৃজিতের বাড়ি সেদিন ভালোভাবে খুঁজলে হয়তো ছেলেগুলো পাওয়া যেত। আমি আরও একটা কাঁচা কাজ করেছিলাম অয়নকে প্রিয়দর্শিনীর মিথ্যে বিয়ের কথাটা বলে। ওই জন্যে এরা সন্দেহ করে যে আমি এদেরকে সন্দেহ করছি। এই জন্য দুদিন আগে মিলিকে দিয়ে জঙ্গলে ফেক সার্চ করায়। এরা এর জন্যে ভেবে নেয় আমি এদেরকে সন্দেহ করছি না, তাই ভয়ের কারণ নেই। তাও অয়ন পুরো নিশ্চিত হতে পারেনি, তাই যত তাড়াতাড়ি সম্ভব সে সুপ্রিয়কেও কিডন্যাপ করতে চাইছিল। এবার আসি এই সমস্ত কিছুর পিছনে কারণ তার উপর। প্রিয়দর্শিনী কলকাতায় স্কুলে থাকতে সৃজিতের সঙ্গে তার ভালো পরিচয় হয়। একই গ্রামের হওয়ায় সেটা প্রেমে বদলাতে বেশি সময় লাগেনি। কলেজে উঠে সৃজিত অয়ন এর সঙ্গে পরিচিত হয়। অয়ন কলেজে পড়লেও এবং বাইরের নিপাট ভদ্রলোক হলেও ভিতরে সে মোটেই সুবিধার পাত্র নয়। এই দুদিনে খোঁজ করে জেনেছি যে বাড়ি থেকে কলেজের ফিস নিয়ে জুয়া খেলা, রেসে টাকা ওড়ানো সব করে শেষে কলেজের ফিস দিতে না পারায় কলেজ ছাড়তে হয়। বাড়িতে জানাতে পারেনি। শেষে একদিন বারে দেখা হয় মুস্তাকের সঙ্গে, কলকাতার নাম করা ড্রাগস পাচারকারীদের মধ্যে অন্যতম নাম। ধন্যবাদ শুভ্র। এদিকে সৃজিতের সঙ্গে প্রিয়দর্শিনীর সম্পর্ক গভীর হতে হতে খারাপ পরিস্থিতিতে চলে যায়। সেটা আর বললাম না। এবং শেষে প্রিয়কে হুমকি দিতে থাকে বিয়ে না করলে তথ্য ফাঁস করে দেবে। এখানে হয়ে যায় গন্ডগোল। প্রিয়দর্শিনীর কাছে যে ছেলেগুলো টিউশন পড়তো তাদের মধ্যে ফরহান বাড়ি ফিরত জঙ্গলের রাস্তা দিয়ে। একদিন কোনো কারণে সে একটু লেটে বাড়ি যায় এবং মুখোমুখি হয় সৃজিত ও প্রিয়দর্শিনীর। সেদিন পাইয়ে গেলেও যখন এই খবর অয়ন জানতে পারে, সে সৃজিতকে বোঝায় খবর চাপা থাকবে না। ফলে দুজনে মিলে এক এক করে তাদেরকে কিডন্যাপ করে এবং তাদের আলোচনার মুখ্য সাক্ষী ফরহানকে খুন করে। ঘরে পিন ড্রপ সাইলেন্স। শায়ক বলে চলে, কিডন্যাপ হওয়ার পর অয়ন নিজের মাথা খাটায় এবং গ্রামে এই ঘটনার পর এই পুরনো অভিশাপের কথা আবার ছড়িয়ে দেয়, যার ফলে তাদের কাজে সুবিধা হয় এবং গ্রামের মানুষ এগুলো অভিশাপ ভেবে চুপ করে থাকে। কিন্তু নীল চুপ থাকার পাত্র নয়। সে আমার কথা মতো পুলিশে খবর দেয় এবং সুপ্রিয়কে ধরা হয়ে ওঠে না। ছেলেগুলোকে কিডন্যাপ তো করা হলো, এবার কি হবে? প্রথমে সৃজিত সবাইকে ফরহানের মতো খুন করতে চাইলেও অয়নের মাথায় অন্য প্ল্যানিং ওঠে। গ্রামে আসার আগে জানতে পারি যে দুবাইয়ের কিছু মাফিয়া চক্র এর লোক কলকাতাতে ঘুরছে। তাদের মেন উদ্দেশ্য কিছু বাচ্চাকে ধরে নিয়ে গিয়ে ছোট থেকে প্রশিক্ষণ দেওয়া, তাদের ব্রেন ওয়াশ করে টেরারিস্ট বানানো। এদিকে পরশু কলকাতা যাওয়ার আগে সুপ্রিয়র বাড়িয়ে থেকে শিখে আসি যে কয়েকদিন আবার আগের মতো স্কুলে যেতে। আমি গ্রামে নেই, সুপ্রিয় স্কুলে যাচ্ছে। এর চেয়ে ভালো সুযোগ আর অয়ন পেত কোথায়? প্রিয়ের সঙ্গে কথা বলে ঠিক করে সৃজিত আর প্রিয় পালাবে এবং অয়নও সেই সঙ্গে ছেলেগুলোকে দুবাইয়ে পাচার করে দেবে। আমি এমন কিছু একটা সন্দেহ করে জমিদার বাড়ির রাঁধুনিকে বলে রাখি কাল রাতে প্রিয়ের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে। যদিও আজ এত প্ল্যানিংয়ের পরেও যদি সুপ্রিয় হাতে করে লঙ্কা গুঁড়ো নিয়ে না যেত এবং সেটা অয়নের চোখে না দিত, তাহলে আজ এদেরকে ধরা হয়তো হতো না। ব্যাস, বাকি ঘটনা তো সবাই জানে। না, সবাই সত্যিটা জানে না। প্রিয়দর্শিনী প্রেগনেন্ট ছিল, তার জন্যই এত কিছু ঝামেলা। নে এবার সামলা। নিয়ে যাও দুজনকে। থানায় গিয়ে 3rd ডিগ্রি দিলে এমনি বেরিয়ে আসবে সব। প্রিয়দর্শিনী, তোমার নিস্তব্ধতা
আজ একটা নিষ্পাপ ছেলের প্রাণ কেড়ে নিল। কিন্তু থানায় আর নিয়ে যাওয়া হলো না। অয়ন আর সৃজিত হঠাৎ হেসে উঠল। তার আর কোনো দরকার নেই ম্যাডাম, আমরা নিজেরাই চলে যাচ্ছি ওপরে। আর এই যে সায়কবাবু, কি ভাবলেন খেলা শেষ? খেলা তো সবে শুরু। দুজনেই হেসে উঠল। এর পরক্ষণেই তাদের মুখের ভাব পাল্টে গেল। মাটিতে লুটিয়ে পড়ল বিকৃত যন্ত্রণার গোঙানি করতে করতে। হইচই পড়ে গেল। এটা ঠিক হলো না মিলি, সায়ানাইড ট্যাবলেট। ঘরে অপার্থিব নিস্তব্ধতা আর দুটি লাশ। সেদিন বিকেলে সূর্যের নরম আলো ঝিলমিল করে পড়ছিল নদীর জলে। শরতের হালকা হাওয়ায় দুলছিল কাশফুল। আকাশটা যেন অনেক দিন পর নিঃশ্বাস ফেলেছে শান্তির। নদীর ধারে চারজন, সায়ক, শুভ্র, নীল আর মিলি পাশাপাশি দাঁড়িয়েছিল। ঘটনাগুলোর তীব্রতা এখন অনেক দূরের স্মৃতি, তবু চোখের কোণায় ক্লান্তির ছায়া এখনো রয়ে গেছে। মিলি হেসে বলল, তবু একটা কথা বলি, এই সমস্ত অন্ধকারের মাঝেও আমরা প্রমাণ করে দিলাম আলো ঠিক নিজের পথ খুঁজেই নাই। তুই এবার একটু সিরিয়াস হ, বুঝলি সায়ক? কাজটা করেই ফেলো দাদা। ঠিক তখনই নীল নিঃশব্দে পেছন থেকে এসে সায়কের হাতে একটা লাল গোলাপ ধরিয়ে দিল। চোখ টিপে এক চিলতে হাসি দিয়ে বলল, এবার সময় এসেছে ডিটেকটিভ বাবু নিজের কেসটা ক্লোজ করার। সায়ক প্রথমে কিছু বুঝতে পারল না, কিন্তু মিলির দিকে তাকাতেই যেন সব প্রশ্নের উত্তর পেয়ে গেল। নদীর হাওয়ায় মিলির চুল উড়ছে, মুখে এক টুকরো শান্ত হাসি, যেন এই মুহূর্তটার অপেক্ষাতেই ছিল তারা দুজন। সায়ক এক পা সামনে এগিয়ে এলো, তারপর হাঁটু গেড়ে বসে পড়ল ঠিক সিনেমার মতো করে। মিলি অবাক হয়ে তাকিয়ে আছে, শুভ্র আর নীল দূর থেকে হাসছে। এই কদিনে বুঝেছি জীবনের সবচেয়ে কঠিন কেসও সমাধান করা যায়, কিন্তু তোমার মতো কাউকে ছাড়া জীবনটা অসম্পূর্ণ। তুমি যদি পাশে থাকো, আমি আর কোনো রহস্যকেই ভয় পাবো না। তুমি কি হবে আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্যি? নদীর হাওয়ায় গোলাপের পাপড়ি নড়ে উঠল। মিলি প্রথমে কিছু বলল না, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে সায়কের হাতটা ধরল। চোখের কোণে ঝলমল করা জলরেখার সঙ্গে মিলিয়ে গেল হাসি। ফিসফিস করে বলল সে, হ্যাঁ হব। শুভ্র আর নীলের তালি পড়ে গেল। চারিদিকে খুশির রোল উঠল। অস্তগামী সূর্য তখন আকাশকে রাঙিয়ে তুলেছে, আর সেই আলোয় সায়ক আর মিলি দাঁড়িয়ে এক নতুন শুরু, এক নতুন গল্পের দিকে তাকিয়ে। আজ আর কোনো রহস্য নেই, আজ কেবল ভালোবাসা, বন্ধুত্ব আর আশার রঙে রাঙানো এক নতুন জীবন। এতক্ষণ আপনারা শুনছিলেন আসিফ হোসেনের কাহিনী রহস্যের অভিশাপ। আজ গল্প পাঠিয়েছিলেন অস্মিতা, নীল ও বৃদ্ধের ভূমিকায় তুহিন, সায়কের ভূমিকায় অচ্যুত, শুভ্রর ভূমিকায় দেবদীপ, গোলামের ভূমিকায় মিন্দ্রনীল, মিলির ভূমিকায় অস্মিতা, প্রিয়দর্শিনীর ভূমিকায় অঙ্কিতা, জমিদার বাবু এবং সৃজিতের ভূমিকায় রাহুল, অয়ন ও গুন্ডার ভূমিকায় সম্বিত। আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন রহস্য, রোমাঞ্চ।